নিস্তব্ধ রজনী, তিমিরে ঢাকার পরিবেশ। রাত 11টা পেরিয়ে 12টার ঘরে পৌঁছাবে পৌঁছাবে ভাব। সদর গেট পেরিয়ে বাসায় প্রবেশ করে চন্দ্র। রাতের খাওয়া শেষে একটু বেরিয়েছিল তাদের স্বর্ণের দোকানে। একটু প্রয়োজন ছিল। কামরুল সাহেব যেতে নিলে পারভেজ সাহেব চন্দ্রকেই পাঠায়। ভবিষ্যতে তো চন্দ্রকেই দায়িত্ব নিতে হবে, তাই এখন থেকেই একটু একটু করে দায়িত্ব বুঝে নিক। চন্দ্র খাওয়ার পরপরই বের হওয়ার জন্য ডাইনিংয়ে। এখন কেউ নেই। চন্দ্র সোজা নিজের ঘরে চলে যায়। চোখ যায় বিছানায় আধশোয়া পুনমের দিকে। চন্দ্রের অপেক্ষা করতে করতে বেচারি ঘুমিয়ে পড়েছে। শ্বাস ছাড়ল চন্দ্র। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে হাতের তোয়ালে বারান্দায় মেলে দিয়ে পুনমের দিকে এগিয়ে যায়। পুনম তখনও ঘুম। চন্দ্র এগিয়ে পাজা কোলে তুলে নিল। হাঁটা ধরল ছাদের দিকে। ঘুমের মধ্যে নিজেকে কেমন হাওয়ায় ভাসা অনুভব হতে চোখ মেলে তাকালো পুনম। চন্দ্রকে দেখে আর কিছুই বলল না। ভাঙা কণ্ঠে বলল, কখন এসেছেন? 10 মিনিটস আগে। জাগাননি কেন? আচ্ছা ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? ঘরে চলেন, আমি ঘুমাবো, অনেক ঘুম পেয়েছে। দরজা পেরিয়ে গেছে ততক্ষণে চন্দ্র। চিলে কোঠায় ঢুকে আস্তে করে পুনমকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমাও তুমি। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলেরও বিছানায়। ঘুমিয়ে থাকো গো সজনী। আকাশের রূপালী চাঁদ, চাঁদে ভরা জ্যোৎস্না ঝরে পড়ুক তোমার গায়ে। গুনগুনিয়ে গেয়ে পুনমের কানের লতিতে কুট্টুস করে একটা কামড় দিল। পুনম মুখ ঘুরিয়ে নিল। বিড়বিড় করে বলল, ভীমরতি ভর করেছে এই লোকের, বললেও থামবে না। চন্দ্রের এলোমেলো ভীমরতি ওয়ালায় স্পর্শে ডুবে গেল পুনমও। ফজরের আজান কানে আসতেই ঘুম ভাঙল পুনমের। একটু আগেই বেসামাল লোকটাকে সামলে ঘুমিয়েছে সে, তবে অভ্যাসবশত উঠে গেছে ফজরের সময়। চন্দ্র পুনমের গায়ে ভর দিয়েই শুয়ে আছে। মনে হচ্ছে একটা মিনি হাতি শুয়ে আছে। বিড়বিড় করে বলল, শেষে নামাজের কথা মনে হতেই ডাক দিল তাকে, এই যে শেরে আলী, উঠুন। ঘুম ঘুম চোখে তাকায় চন্দ্র পুনমকে। দেখে হাসি দিল। সেই হাসিতে কাবু হলো পুনমের তনু মন। সেদিকে থেকে মনটা ফিরিয়ে বলল, ওঠেন, নামাজের সময় হয়ে গেল। নামাজের কথা বলাই আর কিছুই বলল না চন্দ্র। সে উঠে গেল। চিলে কোঠার মধ্যেই চন্দ্রের কিছু কাপড় ছিল। সেগুলো নিয়েই গেল ওয়াশরুমে। তার যাওয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে পুনম। আশেপাশে তাকিয়ে নিজের কাপড় খোঁজার চেষ্টা করলো। পেলেও বটে, তবে কম্পিউটারের থেকে বের হতে অস্বস্তি লাগছে। মিনিট পাঁচেকের মধ্যেই বের হলো চন্দ্র। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, কি, বসে আছো কেন? কটমট করে তাকায় পুনম। অসভ্য লোক, এভাবে কিভাবে নামবো? এগিয়ে আসে চন্দ্র। পুনমের দিকে ঝুঁকে ঝট করে তাকে কোলে তুলে নিয়ে বলল, এভাবে। গায়ে চন্দ্রের টি শার্টটা চেপে ধরে বলল, আমার কাপড় আমি নিয়ে আসছি। পুনমকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে চন্দ্র নিজের ঘরে গেল। আলমারি থেকে পুনমের প্রয়োজনীয় কাপড় নিয়ে 2টা জায়নামাজও নিয়ে নিল। আগে পিছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় 2 জন। চন্দ্রের ইমামতিতে নামাজ শেষ করে। চন্দ্র ফের পুনমকে কোলে তুলে ছাদে দাঁড় করায়। পেছন থেকে জড়িয়ে ধরে পুনমের ঘাড়ে থুতনি রেখে বলল, আজকের সকালটা অনেক দিনের আশা আমার। এরকম একটা সকাল সব সময় চাইতাম, কামনা করতাম। সামনের দিকে ফিরে পুনম চন্দ্রের পায়ের উপরে পা রেখে গলা জড়িয়ে ধরে বলল, আল্লাহ যেন এমন অনেক সকাল দান করুক। ফের 2জন একসাথে বলল, আমিন। একসাথে হেসে উঠল। পুনমের নাকে নাক ঘষল। কপালে কপাল ঠেকিয়ে 2জন আবারও একসাথে হেসে উঠল। আনিস সাহেবের বাসায় আজ সকলের দাওয়াত। মুক্তির শ্বশুরবাড়ির লোকজনদেরও দাওয়াত দেওয়া হয়েছে। সেই কাজেই পুনম সকালের ব্রেকফাস্টের পর আব্বুর বাসায় এসেছে। সাথে করে চন্দ্রকেও বগল দাবা করে এনেছে। চন্দ্র সেই থেকেই গম্ভীর মুখে পরশের সাথে ভর্তি সংক্রান্ত কথা বলছে। পরশের মেডিকেল এক্সাম দেওয়ার খুব ইচ্ছা। সেই ইচ্ছার সাথে তাল মিলিয়ে পূর্বও দিবে, সেই বিষয়ে কথা বলছে 2জন। বাজার থেকে এসে আনিস সাহেব পুনমকে ডাকলেন হাঁক ছেড়ে। তার ডাকা দেখে
পুনম দৌড়ে আসলো। আনিস সাহেব বিস্তর হেসে পুনমের হাতে দইয়ের হাঁড়ি দিয়ে বলল, ফ্রিজে রাখো তো আম্মা, আর তোমার মাকে বলো চা দিতে। পুনম দইয়ের হাঁড়ি টেবিলে রাখতেই গম্ভীর স্বর কানে এলো। চন্দ্র বলল, পুনম, 2 মিনিটের মধ্যে আমার কফি চাই। আর আমরা আমার একটু দরকার, ঘরে আসো। পুনম একবার আব্বু তো একবার স্বামীর দিকে তাকায়। আনিস সাহেব কটমট চোখে তাকায়। সে এখন চায়ের ফাঁকে মেয়ের সাথে আড্ডার পায়তারা করছিল, কিন্তু এই ছেলে সব পণ্ড করে দিল। রান্নাঘর থেকে রেশমা বেগম এগুলো দেখে মিটমিট করে হাসে। সে আরো উস্কে দিয়ে বলল, পুনম, চন্দ্রের জন্য কফি নিয়ে যাও, ছেলেটা ঘরে একা আছে। নাক মুখ কুঁচকে আনিস সাহেব স্ত্রীর দিকে তাকায়। ততক্ষণে কফি নিয়ে পুনমকে পাঠিয়ে দিয়েছে রেশমা বেগম। কাজের মেয়ে মিনু বলল, চাচা দোলাভাইটা অনেক সুন্দর, একেবারে চাঁদের লাহান। মিনুর কথাটা মনে হলো ডালে ফোড়নের মতো। যা শুনে আনিস সাহেব ছ্যাত করে উঠলেন, খেকিয়ে বলেন, ওই বেটা আস্তা খবিস, চেহারা ভালো হলে কি হবে। গজরাতে গজরাতে ঘরে চলে গেল আনিস সাহেব। রেশমা বেগম মিনু একত্রে হেসে উঠল। ঠিক তখনই ঢুকলো 3 জা। কিরে, রান্না বান্না কত দূর? সব শেষ আপা, শুধু পোলাওটা তুমি বসাবে। তোমার হাতের পোলাওটা অনেক ঝরঝরে হয়। মুখ বাঁকায় চাঁদনি বেগম। বিগত 31 বছর পর আজ হেসেল থেকে দূরে আছি, সেই সুখটাও তোর সহ্য হয় না? রেশমা বেগম বলল, আপা, পূর্ব রাইয়ানের বউ এনে একদম হেসেল থেকে দূরেই থেকো। আজ পোলাওয়ের পর আর ডাকবো না। চাঁদনি বেগম রান্নাঘরে যেতে যেতে বলল, সব রেডি তো? হুম। রেশমা বেগম গল্প জুড়ে দিল বাকিদের সাথে। কথায় কথায় নয়নের কথাও উঠল। তা মেজো ভাবি, তোমার ভাই ভাবি বাংলাদেশে আসবে কবে? ভাবির ট্রিটমেন্টের জন্য সেই যে গেল, এখনো এলো না। কবে আসবে জানি না। ছেলেটা হোস্টেলে থাকে, এখানে ডাকলেও আসে না। ছোটকালে শ্বাস ফেলে এ, বলল সিতারা খানম। উল্টে 3 জনের সাংসারিক কথা সহ এদিকে সেদিকে কথা শেষ করে চাঁদনি বেগম এসে বসল। চুলা ধিমি আছে দিয়ে। তাদের কথা শেষ হয় জোহরের আজান শুনে। 3 জা নিজেদের বাসায় চলে গেল নামাজের জন্য। রেশমা বেগম ঘরে গিয়ে দেখে আনিস সাহেব ঘুম। তাকে ডেকে গোসলে পাঠায়। ততক্ষণে রেশমা বেগম আনিস সাহেবের পাঞ্জাবি, পাজামা, টুপি সব সামনে রাখে। আনিস সাহেব বের হতেই রেশমা বেগম গোসলে যায়। আনিস সাহেব বাসায় ছোট করে গেট পেরিয়ে বের হতেই দেখলো কামরুল সাহেব ও পারভেজ সাহেবও মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে। 3 জন একত্রে নামাজে গেল। রিশানরা এসে আগে চন্দ্রের খোঁজ করে। শিহাব রিশান অফিস থেকে সোজা এসেছে। টাইয়ের নবটা ঢিলা করতে করতে সোফায় বসলো। পুনম ঝিনুক মিলে তাদের শরবত দিল এবং সবার জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিল। জোহরের পরপরই সবাই এসে হাজির হয়। শিলার শাশুড়িকেও শিলা বগলদাবা করে নিয়ে এসেছে। এসে থেকেই বুড়ি থম মেরে বসে আছে। এই আসরেই ঝিনুক রিশানের বিয়ের খবর উঠেছে তাই। ঝিনুকের সাথে রিশানের বিয়েতে সে খুশি না। সে রিশানের সাথে তার ছোট ছেলের ছোট মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিল, তবে রমিজ সাহেব এক কথায় নিষেধ করে দিয়েছেন। সেই থেকেই সে ফুলে আছে। যেহেতু পরপর 1 সপ্তাহের মাথায় 2টা বিয়ে হয়েছে, তাই ঠিক করা হলো রূপসার বাবু হওয়ার পর রিশান ও ঝিনুকের বিয়ে হবে। আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে শুনে রিশান তো লাফ দিয়ে উঠেছে, তবে সবাই ধমকে চুপ করিয়ে দিয়েছে। গাড়ির গ্লাস নামিয়ে পুনম বৃষ্টির গায়ে হাত রাখতেই মুঠো ভর্তি হয়ে গেল বৃষ্টির পানিতে। জোহরা, হাত ভেতরে নাও। গম্ভীর কণ্ঠ চন্দ্রের। সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে পুনমকে সাবধানী বাণী ছুড়ে দিল। সবার সামনে জোহরা ডাকায় কিছুটা লজ্জা পেল সে। পেছনে রিমি, মিশু, এরা 3 জন আছে। সকলে একত্রে রূপপুর পুনমদের সেই ছোট্ট বাড়িটায় যাচ্ছে। এবার পুনম মিহি ও মিশুকেও বগলদাবা করে নিয়েছে। পুনম টের পায় মিহি তার থেকে কেমন দূরত্ব বজায় রাখছে, তবে কেন ভেবে পায় না সে।
মোট 6টি গাড়ি যাচ্ছে। রিশান, শিহাব, ঝিনুক, শিলা বেগম, রমিজ সাহেব এক গাড়িতে, পারভেজ সাহেব, সিতারা বেগম, কামরুল সাহেব, চাঁদনি বেগম এক গাড়িতে, আনিস সাহেব, রেশমা বেগম, নিপা বেগম, মিরাজ সাহেব এক গাড়িতে, ইহান ও বউ, বাবা মা সহ এক গাড়িতে আছে। লিমনের গাড়িতে রূপসা আছে, সাথে নয়ন ও তার বাবা মা। সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে সেই বাড়িতে। বাড়ির দেখাশোনা করতে থাকা লাল মিয়াকে আনিস সাহেব আগেই বলেছে বাজার ঘাট করে দুপুরের রান্নাটা সেরে রাখতে। পুজোর ছুটি পেয়েছে প্রায় 10 দিনের মতো, তাই সবাই মিলে ঠিক করে এই ছুটি ঘরে বসে না কাটিয়ে কোথাও ঘুরে বেরিয়ে আসা যাক। যেহেতু লিমন সরকারি কর্মকর্তা, তাই বুধবার সহ শনিবার পর্যন্ত ছুটি পেয়েছে। তাই বুধবার সকলেই সকালে রওনা দিল। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি শেষে সকলে পৌঁছে যায় রূপপুর গ্রামে। গাড়ি থেকে নামতেই পুনমকে জড়িয়ে ধরল লাল মিয়া ও তার স্ত্রী। আম্মা আইছে। পুনমও হাসি মুখে তাদের বক্ষে মিশে যায়। ছোট থেকে বাবার পাশাপাশি এই লোকের কাঁধে চড়ে বড় হয়েছে সে। তাকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়েছে। পুনমকে ছেড়ে সকলের সাথে কুশল বিনিময় করে, তাদের ভেতরে নিয়ে যায়। বসতে দিয়ে স্ত্রীকে হাঁক ছেড়ে বলল, কই গো শালিকার মা, ঠান্ডা শরবত নিয়ে আসো। লাল মিয়ার স্ত্রী শরবত নিয়ে আসে ট্রেতে করে, বাড়ির গাছের লেবুর শরবত। এই বাসায় মোট 6টা রুম, ওপর তলায় 2টা আর নিচ তলায় 4টা ঠিক করা হলো। ইহান ও লিমনদের ওপরের 2টা রুম দেওয়া হবে। পুনমের ঘরে সে সহ রিমি, ঝিনুক, মিহি থাকবে। আনিস সাহেবের রুমে সকল পুরুষ মুরব্বীরা ঢালাও বিছানা করে থাকবে। পরশের ঘরে মহিলারা থাকবে। বাদবাকি ছেলেরা, ওদের জন্য বাইরের খাওয়ার ঘরের সাথে বড় ঘরটি খুলে দেওয়া হয়েছে। এই বাড়িতে ভেতরে একটাই বাথরুম, সেটা পুনমের ও পরশের ঘরে, যেটা ওপরের 2 রুমে। বাকি রুমে নেই, সবাই কমন বাথরুম ব্যবহার করে। বাথরুম ভর্তি, তাই পুনম চন্দ্রকে নিয়ে কলপাড়ে এসেছে কাঁধে, চন্দ্রের তোয়ালে এনেছে ব্যাগ থেকে। কল চেপে চন্দ্রকে দিলে চন্দ্র হাত মুখ ধুয়ে নিল। পানি মুখে দিয়ে কুলি করতে করতে পুনমের দিকে তাকায়। থু দিয়ে পানি ফেলে পুনমের কাঁধ থেকে তোয়ালে নিয়ে তোয়ালে পেঁচিয়ে পুনমকে কাছে আনে। গাল ঘেঁষে পুনমের গালে। ওহ জোহরা, এখন একটা লাল শাড়ি পরা থাকলে সেই হইতো। এই কাঁধে তোয়ালে রেখে যখন কল চাপলে তখন তোমাকে কতটা আমার আমার লাগে বোঝাতে পারবো না। বলেই পুনমের অপর গালে গাল ঘষল। কপালে গালে চুমু দিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতেই তখনই উদয় হয় পরশ আপি। চল, চানাচুরওয়ালায় এসেছে। তৎক্ষণাৎই চন্দ্রকে ধাক্কা মারে পুনম। পরশও বেহায়ার মতো বলল, ভাইয়া ছাড় আপিকে, ঝালমুড়ি খাবো। বলেই পুনমকে টেনে নিয়ে গেল। চন্দ্র ও বেজায় বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, প্রাইভেসির ময়ূরে করছে, বউ না পেলে কালই চলে যাব। বিরক্তির ভঙ্গিতে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাড়িতে ঢুকলো সে। তাদের জন্য বরাদ্দকৃত রুমে ততক্ষণে পরিপাটি করে বিছানা করে দেওয়া হয়েছে। সেখানেই গা এলিয়ে বালিশে মুখ গুজল। উঠানে মেয়েদের হই হুল্লোড়। এখানের ঝালমুড়ি পুনমের বেশ পছন্দ, শহরের সেই স্বাদটা পায় না। রূপসা ও মুক্তিকেও টেনে নিয়ে এসেছে। সেই সব মেয়েরা মিলে এক দফা খেয়ে সাথে মায়েদের জন্যও নিয়ে এসেছে। সকলকে দুপুরের খাবারের জন্য একত্রিত করা হলো শীতল পাটি বিছিয়ে। বড় গামলায় ভাত বেড়ে নিয়ে এসেছে লাল মিয়ার স্ত্রী। একে একে সবার জন্য প্লেট বিছিয়ে রাখলো। সবাই আসলে গরম ভাত, পাবদা মাছ ভুনা, বাড়ির মুরগির গোশ আর পাতলা ডাল। আহ, আনিস ভাই, অনেক দিন পরে পুরানো স্মৃতিচারণ করা হয়ে গেল। খেতে বললেন ইহানের বাবা ইকরাম সাহেব। তাদের গ্রাম ছাড়া হয়েছে প্রায় 35 বছর হয়েছে। আজ আবারও গ্রামের আবহাওয়ায় কাঠের চুলার রান্না, বাড়ির চালের ভাত আর নদীর মাছ, সব মিলিয়ে আনন্দের দ্বিগুণ করেছে তাদের। খেতে অনেক আলাপ হলো।
কেউ আজ পরিবেশনের জন্য নেই, যে যার মতো করে বেড়ে খাচ্ছে। বুদ্ধিটা পুনমের। এখানে এসেও মা চাষিদের কাজে লেগে পড়তে দেখে বলল, তার সাথে তাল মিলিয়ে ফাতেমা আক্তার ও ইকরাম সাহেবও সাই জানায়, তারা মেহমান না, আত্মীয় হয়ে এসেছে, একটা পরিবার হয়ে। সকালে পিঠার জন্য নারকেল পাড়া হয়েছে, সেগুলো আনিস সাহেব ও লাল মিয়া মিলে কুড়িয়ে রাখছেন। সেই নারকেলের সাথে চিনি মুড়ি মাখানো, সাথে হয়েছে আখের গুড় ও গরুর দুধের চা। সন্ধ্যাটা বেশ জমে উঠেছে। পুরুষরা উঠোনে চাটায়ে বসে গল্প করে চলেছে। ছোটবেলা থেকে রাজনীতির গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে কেউ টের পায় না। রমণীরা রান্নায় ব্যস্ত। হাঁসের গোশের সাথে রাতে সকলে চালের আটার রুটি খাবে। যতই বলুক, বিয়াইদের তো এক পদ দিয়ে খেতে দেওয়া যায় না, তাই সাথে পায়েস করেছে গুড়ের। মেয়েরা ভেতরে আছে, তাদের সাথে শালিকারাও আছে। চন্দ্ররা আপাতত একটু বাইরে গেছে, বাজারে তাদের কাঁধে সব দায়িত্ব দিয়ে। বাবারা আরাম করে বসে আছে। পরশের সাথে সবাই বাজারে গিয়েছে। বাজার থেকে ভাজাও নিয়ে আসে চন্দ্ররা। বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে পুনমকে ডাকে। পুনম চন্দ্রকে এখন আর হাত মুখ ধুতে বাইরে নেয় না, নিচে কমন বাথরুমে নিয়ে যায়। চন্দ্র এসে বসে পড়ে পুনমের পাশে, হাত গলিয়ে দেয় পুনমের কামিজের ফাঁকে। সবাই যে যার বইয়ের পাশে বসে, আর শিহাব রিশানকে টেনে নিয়ে নিজের পাশে বসায়। বাচ্চারা গাল ফুলিয়ে রাখে, বিড়বিড় করে বলো, না, এই রূপসাটার ব্যাটারি পয়দা হওয়ার অপেক্ষায় থাকা যাবে না, এই ব্যাটারি আসতে আরো ৩-৪ মাস। রিশান হুট করেই দাঁড়িয়ে যায়, সবার আকর্ষণ ওর দিকে চলে যায়। কি হয়েছে শালাবাবু? দুলাভাইরা কালকের মধ্যে যদি আমার বিয়ের আয়োজন না করতে পারেন, তাহলে মুক্তি রূপসা দুজনেরই হেফাজত আমি করব বলে দিলাম। লিমন ইহান দুজন একে অপরের দিকে তাকায়। চন্দ্র ভাবলেশহীন ভাবে বলল, তোর মতো কিপটা আমার বোনকে বিয়ে করবি? খাওয়াতে গেলে তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। সংসারের খরচ হিসাব করবি আর বুকে হাত দিয়ে বসে থাকবি, যেমন আজ বাজারে মাছের দাম শুনে বসেছিলি। চন্দ্রের কথায় হা হা করে হেসে উঠল সবাই। রিশান তেড়ে ফুঁড়ে বলল, এই চন্দ্র, অপমান করবি না কিন্তু। তোর বোনটা গত 4 বছর ধরে চাকরির মতো ঘোরাচ্ছে। চন্দ্র ফের ভাবলেশহীন ভাবে বলল, তোর মান থাকলে তো অপমান করব? অবশ্যই আমার মান আছে। ভুরু কুচকায় চন্দ্র। সত্যি? 3 সত্যি। তাহলে এ যাবৎ পর্যন্ত আমার পাঠানো যতগুলো গিফট ঝিনুককে দিয়েছিস, সবগুলোর টাকা দে। বুক ফুলিয়ে বলল রিশান। কত টাকা হয়েছে তোর বল, এক্ষুনি দিয়ে দিব। 2,30,556 টাকা দে। টাকার অঙ্ক শুনে এবার সত্যি সত্যি রিশানের হাত ওর বুকে চলে গেল। পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভাঙে চন্দ্রর। উঠতে গিয়ে বোঝে গায়ের পশম কাটা দিয়েছে। বাইরে শীত শীত ভাব, হালকা শীত পড়েছে। ঘাসের বুকে শিশির ভেজা শীতলতা। চন্দ্র আড়মোড়া ভাঙে, ভেতরে উকি দিয়ে দেখে পূর্ব পরশ, শিহাব, রিশান, মিশু, নয়ন, এরা গভীর ঘুম। চন্দ্র হাতের মোবাইলে টাইম দেখে, 6টা 30। ভুরু কুঁচকে নেয়, আজান কানে যায়নি তার। হঠাৎই খেয়াল হলো তার কানে অ্যালার্ম আজ তার সাথে নেই। অর্থাৎ কাল সারা রাত ঘুম হয়নি শত চেষ্টা করেও। পুনমকে পায়নি সে, পুনমকে ডাকলেও সাড়া দেয়নি সে। নিজের বন্ধু ও বোনেদের সাথে ব্যস্ত ছিল। উপরন্তু রূপসা ও মুক্তিকেও এসে আসর জমিয়েছে। চন্দ্র ভেতরে ঢুকতেই দেখে ইহান লিমন বিরস মুখে চা পান করতে ব্যস্ত। চন্দ্র সোজা পুনমদের ঘরে যায়, দেখে দরজা ভেতর থেকে আটকানো। দরজা ধাক্কা দেয় চন্দ্র। রূপসা, মুক্তি, উঠেছিস? ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হ, বলেই গুনগুন করে নিজের ঘরে চলে গেল। লিমন ও ইহান চন্দ্রের পিছু পিছু চলে গেল ব্যাপারখানা দেখতে। গিয়ে দেখে
রিশান ও শিহাবকে সমানে লাথি মারছে ওঠার জন্য, কিন্তু বেচারারা সেটা উপেক্ষা করেও ঘুমাচ্ছে। ওরা দুজন না উঠলেও বাকি চারজন উঠে গিয়েছে। মিশু উঠে এদের এই অবস্থা দেখে ভড়কে যায়। তার ব্যাপক হাসি পাচ্ছে, তবে হাসছে না। দেখা গেল হাসির প্রতিশোধ ক্লাসে নিয়ে নিবে। যতই হোক টিচার মানুষ। দীর্ঘ লাথি খাওয়ার পর উঠল দুই ভাই। তোরে পুনমের কসম, এমনে লাথি মারতাছস কেন? আমার বউ চাই। যা, বাইরে সবাইরে বের কর, ঘুরতে যাব। রিশান শিহাব না চাইতেও উঠে যায়। রূপসারা ততক্ষণে হাত মুখ ধুয়ে রেডি। মহিলারা নাস্তা বানাতে ব্যস্ত, আর মুরব্বীরা গেছে হাঁটতে। নাস্তা করতে করতে রূপসা জিজ্ঞাসা করলো, ভাইয়া, কোথায় না নিয়ে যাবা বলবা না? পাশেই, একটু ঘুরতে যাব। আচ্ছা। সবাই মিলে বের হলো। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছালো তারা। বেশ দূরত্ব রেখেই জোড়ায় জোড়ায় হাঁটতে থাকে সকলে। পুনম পরশ গাইড করছে। রিমি ভুরু কুঁচকে তাকিয়ে আছে মিশুর দিকে। ক্যাম্পাসে চিপকে থাকা মিশু এখন তাকে চেনেই না, এমন একটা ভঙ্গিতে হাঁটছে। তীরে নৌকা বাঁধা দেখে উচ্ছ্বাসিত হয় পুনম। দৌড় দেয়, আস্তে দৌড়া। চন্দ্রমুক্তি একসাথে চিল্লিয়ে ওঠে। পুনম কি আর থামে? তীরের পানিতে পা ডুবিয়ে এদিকে সেদিকে তাকায়। চেনা কাউকে দেখেই ডেকে ওঠে, ও খালিদ ভাই, শুনছো? ঘাটে জল নিয়ে নৌকায় রাখছিল ছেলেটি, আর কারোর ডাকে পেছন ফিরে দেখে, অবাক হয়। আরে পুনমনি, কবে আইলি? ছেলেটিও পুনমের কথা শুনে ভুরু কুঁচকে গেল। চন্দ্রের জেলাস। বেটা জেলাসির ঠেলায় পুনমের পাশে দাঁড়িয়ে ওর কোমর আঁকড়ে ধরে। পুনম চন্দ্রের দিকে তাকিয়ে আশেপাশে তাকায়। কেউ তাদের দিকে তাকিয়ে নেই। সবাই খালিদের দিকে তাকিয়ে আছে। পুনম খালিদের প্রশ্নের জবাবে বলল, কাল রাতে। পাশে দাঁড়ানো চন্দ্রকে দেখিয়ে বলল, হ্যাঁ, আমার স্বামী। একে একে সকলেরকে পরিচয় করিয়ে দেয়। খালিদ অফার করে, কিরে, নৌকায় চড়বি? তুমি মাঝগাঙে যাবা না? সেই ৮টায় যাবো, আয়। চন্দ্রের দিকে তাকিয়ে বলো, আসেন। সবাই নৌকায় ওঠে। এই প্রথম এরা নৌকা ভ্রমণ করবে। রিমি ভয় পাচ্ছে দেখে মিশু সকলের দিকে তাকিয়ে আস্তে করে রিমির হাতটা ধরে। দুই পাশ মিলিয়ে সকল জুটি বসে। খালিদ স্যালেন্ডার চালু করে দেয়, আর বটবট করে নৌকা দুরন্ত গতিতে চলল। নদীর স্নিগ্ধ বাতাস বাতাসে উড়ে চলে চুল। পুনম নৌকার মাঝে দাঁড়ায়, গুনগুনিয়ে গেয়ে ওঠে, আকাশে বাতাসে চল সাথী, উড়ে যাই চল, ডানা মেলে রে। ঝট করেই উঠে দাঁড়ায় চন্দ্র। পুনমকে কোলে তুলে মাঝে বসে গেয়ে উঠল, ময়নারে ময়নারে, যাব তোর পিছু পিছু, ডানা মেলে রে। রূপসা গাইল, আকাশে ভেসে ওহো রূপকথার দেশে চল, ওহো। রূপসার হাতে হাত রেখে লিমন গাইল, ওই দেশে বাঁধব ঘর, পার হয়ে তেপান্তর। ইহান মুক্তি একসাথে গেয়ে উঠল, সাত সাগর ১৩ নদী পেছনে ফেলে। হেসে উঠল সবাই। এক একজন এক একটা গান ধরল। খালিদকে গাইতে বললে সেও মাঝি ভাইয়া যাও গানটা গাইল। প্রায় ১-১.৫ ঘন্টা ঘুরে তারা আবারও জায়গা মতো ফিরল। ততক্ষণে বাবারা কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। চন্দ্র রিসিভ করে শুধু আসছি বলল। আবারও রাস্তা দিয়ে সকলে হেঁটে চলল। তবে আজ ফুর্তিবাজ রিশান শান্ত। শিহাব জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে তোর? রিশান ঠোঁট উল্টে বলল, বিয়ে করব। দীর্ঘশ্বাস ছাড়ল শিহাব। জগিং এর মতো করে দৌড়ে সামনে এগিয়ে গেল। লিমন, ইহান ও রিশানকে বিরস মুখে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শালাবাবু? বিয়ে করব, ফের বলল। ভালো আর লাগে না, বিয়ে কেন হয় না? ফিক করে হেসে দিল দুই ভাই। রিশান ভুরু কুঁচকে তাকাতেই দুই ভাই মুখ চেপে সামনে আগায়। চন্দ্র পেছন থেকে বলল, আমার টাকা ছাড়, আজই তোর বিয়ে করিয়ে দিচ্ছি। নাক মুখ কুঁচকে রিশান বলল, মনে কর ওই টাকাটা দান করে দিয়েছিস, এখন বোন বিয়ে দে আমার সাথে। তুইও মনে কর বোনটাকেও অন্য কারোর কাছে দান করে দিয়েছি। এবার ইহান লিমন জোরে সোরে হেসে দিল। তা দেখে রিশান কটমট চোখে তাকিয়ে হনহন করে চলে গেল। উঠোনে বসে সবাই ব্রেকফাস্টে ব্যস্ত। রুটি, আলু ভাজির সাথে দেশি মুরগির ডিম ভাজা।
মিষ্টি হিসাবে আছে পারভেজ সাহেবের আনা গরম গরম জিলাপি। এর মধ্যে রিশান বলে উঠল, আজকের মধ্যে বিয়ে না দিয়ে আমার সন্ন্যাস নিব। সবাই খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে, তবে দুজন বাদে, রমিজ সাহেব ও চন্দ্র। রমিজ সাহেব খেতে খেতে বলেন, আমার জানাশোনা বেশ ভালো পাহাড় পর্বতের ঠিকানা আছে, তুমি চাইলে দিয়ে দিতে পারি। রিশান হাঁ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে, তবে গম্ভীর স্বরে বলল, আমার যদি কোনোদিন ছেলে হয়, সে বিয়ের কথা মুখ দিয়ে বের করার আগেই আমি তাকে বিয়ে দিয়ে দিব। আল্লাহ না করুক, তোমার ছেলে যদি কোনোদিন বিয়ে নাই করতে চাই, তাহলে? আতকে ওঠে রিশান। আস্তাগফিরুল্লাহ বাবা, এই দোয়া কেন করো? তোমার কি বড় বাবা হতে ইচ্ছে করে না? গালে রুটি নিয়ে হাঁ করে তাকিয়ে আছে রমিজ সাহেব। যেখানে এখনো পর্যন্ত দাদু হওয়ার খবর নাই, সেখানে বড় বাবা হওয়ার তো বিলাসিতা। এই ছেলে বলে কি? হাঁপ ছাড়ল রমিজ সাহেব। হেরে যাওয়া কণ্ঠে বলল, যা, ঢাকায় যেয়েই আগেই বিয়ের ব্যবস্থা করব। এখন কেন না? এবার মেজাজ খারাপ হলো রমিজ সাহেবের, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক, না হলে এই জন্মে বিয়ে ক্যান্সেল। সবাই আমার দুশ্মন। খাওয়া শেষে সবাই যে যার মতো আছে। বড় আবার বাইরে গেছে, কিছু লোক এসেছে গ্রামে, তাদের সাথে। চন্দ্র উঠে দাঁড়ায়, পা ঝাড়া দিয়ে বলল, জোহরা আসো তো একটু। বলেই গটগট পায়ে হাঁটা ধরে চন্দ্র। পুনম সবার দিকে তাকিয়ে আস্তে হাঁটা ধরল চন্দ্রের পেছনে পেছনে। সেই দিকে তাকিয়ে রিশান গেয়ে উঠল, বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। লিমন রিশানের কাঁধে হাত রেখে বলো, শালা বাবু, ফিকার নট ঢাকায় আর যে তুমি বউ লইয়া হাঁটতে পারবা। পুনম ঘরে ঢুকতেই দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়েছে চন্দ্র। দরজা লাগানোর শব্দে পুনম পেছনে তাকায়। চন্দ্র এক হাঁটু ভাঁজ করে দরজায় ঠেকিয়ে দুই হাত বুকে বেঁধে ঘাড় ঘুরিয়ে পুনমের দিকে তাকিয়ে, তা দেখে মেকি হাসে পুনম। বলল, কিছু বলবেন? বাঁকা হাসে চন্দ্র। হাসলে গজদাঁতটা বেরিয়ে পড়ল। সেই হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল পুনম। চন্দ্রের কথায় ঘোর ভাঙে। কিছু বলবো না, করব। অবাক হয় পুনম, শুধায়, কি করবেন? এবার ঘাড় এপাশ ওপাশে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অন্নাসি জোহরা। ঢোক গিলল পুনম, মাথা নেড়ে বলল, কিছু দেখবো না, এখন বাইরে যাব। এক পাশ সরে চন্দ্র বলল, যাও। এটাই মোক্ষম সুযোগ ভেবে পুনম দৌড়ে দরজার কাছে যায়। চন্দ্র তৎক্ষণাৎই পুনমকে দরজার সাথে চেপে হিসিয়ে বলল, কাল কয়বার এসেছিলে বলল? চোখ বন্ধ করে ফেলেছিল, এখন তাকিয়ে বলল, তো কি হয়েছে? অনেকদিন পরে একটু বোনেরা একসাথে হয়েছিলাম। রাগ উঠে গেল চন্দ্রের। আবারও বলে, তো কি হয়েছে? গম্ভীর স্বরে বলল, সমস্যা নেই, আগামী 1 মাস তুই তোর বোনেদের সাথেই ঘুমা। বলেই পুনমকে ছেড়ে দরজা খুলতে গেলে পুনম চন্দ্রের গেঞ্জি চেপে ধরে, মাথা নিচু করে বলল, এমন করেন কেন? চন্দ্র কোনো কথা বলে না, সামনের দিকে তাকিয়ে আছে। পুনম আবারও বলল, আর হবে না, আপনাকে আর উপেক্ষা করব না। আমাকে একদিন উপেক্ষা করেছো, আমি যদি 1 সপ্তাহে তার ঝাল না মিটিয়েছি, তো আমার নামও চন্দ্র না। এবার কেঁদে দিল পুনম, মিনমিনের স্বরে বলল, আমি তো যেতেই চেয়েছি, রূপসা আপু যেতে দেয়নি। তবুও চন্দ্রের রিয়াকশন না পেয়ে পুনম এবার পেছন থেকে জাপটে ধরে বলল, আর হবে না সুন্দর মানুষ শেরালি। এবার কি আর চন্দ্র নির্লিপ্ত থাকতে পারে? ঝট করেই পুনমকে সামনে এনে দরজার সাথে লাগায়। পুনমের দিকে গাঢ় চোখে চেয়ে বলল, সত্যি তো? হুম, 3 সত্যি। পুনমের চোখে অধর বোলায় চন্দ্র। চুষে নেয় নোনা জল। একে একে পুরো মুখশ্রীতে টুকরো টুকরো করে চুমু খায়। তখনই ডেকে ওঠে কেউ। পুনম চোখটা বন্ধ করে রেখেছিল, ডাক শুনে চোখ খুলে জবাব দিতে যাবে, তার আগে চন্দ্র অধর বন্দি করে। তার হাত এলোমেলো, দৌড়াতে ছুটতে শুরু করে পুনমের নারী কায়ায়।
ওড়নার আস্তরণ সরে যেতেই বোঝে লোকটার থেকে আর ছাড়া নেই, এবং জানেও প্রতিরোধ করেও লাভ হবে না। সেই ডুবে যেতে হবে চন্দ্রের অপ্রতিরোধ্য ভালোবাসায়। তাই আর বিরোধিতা না করে নিজেও ডুবে গেল চন্দ্রের গভীর ভালোবাসার আহ্বানে। ওয়াশরুম থেকে তোয়ালে পেঁচিয়ে মাথা মুছতে মুছতে বের হয় চন্দ্র। পুনম বারান্দা থেকে কাপড় মেলে ফ্যানের স্পিড বাড়িয়ে চুল ছেড়ে চুলে তোয়ালে দিয়ে মুছে বিড়বিড় করে বলল, একটা কথা যদি শুনতো। কত করে বললাম, 12টা বেজে গেছে, ছাড়েন ছাড়েন না। মহারাজ কি আমার কথা শুনে? সে তো নিজের মতো চলতে ভালোবাসে। পুনমের সব কথাই চন্দ্রের কানে যায়। সে গেঞ্জি মাথায় গলিয়ে হাত ঢুকাতে ঢুকাতে ফাজিল হেসে বলল, ডেমো ডেমো ছিল কাল কথা না মানার, আর আজকে ডাকলে যেন সুরসুর করে চলে আসো। পুনম তোয়ালেটা শব্দ করে ঝাড়ল, কিছু বলতে যাবে তার আগে চন্দ্রের ফোনটা বেজে উঠল। চন্দ্র ফোনটা কানে নিয়েই দাঁড়িয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, ওর খোঁজ লাগা, আমরা আসছি সন্ধ্যার মধ্যেই। পুনম ভড়কে যায়, এই তো লোকটা ভালোই ছিল, এখন আবার কি হলো? চন্দ্র ফোনটা রেখে পুনমকে বলল, যা যা আছে সব গুছিয়ে নাও, আজই আমরা ব্যাক করছি। মানে কেন? আরো 4 দিন পর না যাওয়ার কথা? কথা বাড়িও না জোহরা, যা বলেছি তাই করো। আলী পরিবারের সকল পুরুষরা গম্ভীরভাবে সকল ব্যাগপত্র একে একে গাড়িতে রাখছে। মহিলারা অনেকবারই হঠাৎই প্রস্থানের কথা জিজ্ঞাসা করলেও কোনো প্রত্যুত্তর মেলেনি। বাড়িতে পৌঁছে যায় মাগরিবের পরপরই। বাড়িতে পৌঁছে চাঁদনি বেগমের কথা শুনে সকলেই অবাক। সিতারা খানম ধপ করে সোফায় বসে পড়ে। বাবা ভাবি, আপনার ভাই ওকে হোস্টেলে পড়তে দিতে রাজি ছিল না। আমি ওকে জোর করে পড়তে পাঠিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, শুধু দূরত্বের কারণে পড়তে পারবে না এটা ভেবে তাকে রাজি করিয়েছিলাম। এখন এখন এই মেয়ে কি করলো ভাবি? আপনার দেবর তো আমারকে আস্ত রাখবে না। বলেই হাউমাউ করে কেঁদে উঠল সিতারা খানম। রূপসা মুখটা শক্ত করে বসে আছে, শক্ত কণ্ঠেই বলল, ও পালিয়েছে, ও সেটার দায়ভার নিবে, এতে তোমার কোনো দায় নেই। আজাইরা চিন্তা করে প্রেশারটা লো করো না। তুই এখন নিজের শরীর খারাপ করিস না। চাঁদনি বেগম বলে ঝিনুক, রিমি, পুনম সহ তাকে ঘরে পাঠিয়ে দেয়। রূপসা মুক্তি ক্ষেপে আছে, ওদের ফ্যামিলির মধ্যে এইরকম একটা কাণ্ড করার সাহস পায়নি কেউ। বাবাদের থেকে যথেষ্ট স্বাধীনতা পেলেও তাদের সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলও আগে বুঝিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, চন্দ্র, রিশান, শিহাব এরা ছিল চলন্ত সিসিটিভি ক্যামেরা। কোথায় কখন কেন যেত সেটার খবরাখবর পৌঁছে যেত তাদের কানে। সিতারা খানম কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। পারভেজ সাহেবের রাগ সে দেখেছে, সেই কিশোরীকালে বড্ড ভয়ানক সেই রাগ। তবে বিবাহিত জীবনের এই 4 বছর তারা ছিল অন্যরকম। সেই রাগী দাম্ভিক লোকটা যেন তার কাছেই এক ঝটকায় অমায়িক লোকে পরিণত হয়েছিল। যদিও সম্পর্কের শুরুটা সিতারা শুরু করেছিল, তার অক্লান্ত পরিশ্রম পারভেজ সাহেবের মনোযোগ পেতে বাধ্য করে। সেই লোকটা এখন রেগে গেলে কি হবে তা ধারণা করতে পারছে সে। সিতারা খানমের শরীর অসুস্থ হওয়ায় তাকে রেস্টে রেখে রান্নার জোগাড়ে আছেন বাকি 3 রমণী। নিপা বেগম উদাসীনভাবে বলল, আপা, নিশাটা পালিয়ে ঠিক করলো? ছেলে কেমন কে জানে, যদি খারাপ মানুষের পাল্লায় পড়ে। নিপা বেগমের কথার প্রেক্ষিতে কেউ জবাব দেয় না, শুধু কপালে চিন্তার রেখারা উদিত হয়। চাঁদনি বেগম কামরুল সাহেবকে ফোন দেয়, সেই যে তাদের পৌঁছে দিয়েই বেরিয়েছে, আবার সারাদিন এ শুধু সকালে খেয়েছিল। দুপুরে খাওয়ার আগেই চন্দ্রের মুখে নিশার পালিয়ে যাওয়ার খবর শুনে খাওয়া দাওয়া ছেড়ে সবাই আগে ব্যাগ গোছানোর কাজে লেগে পড়েছে। ইহানের মা বাবাও পরিস্থিতি বুঝে তাদের বিরক্ত না করে তাদের বাসায় চলে গেছে। ইহান যদিও লিমনের সাথে বেরিয়েছে। ঝিনি আর রিশান ভাইকে একলা একটা কল দে তো, রাগে ফুঁসতে ফুঁসতে বলল মুক্তি। রূপসা থম মেরে আছে, আর তাদের রাগ দেখে 3 বোন চুপসে গেছে। ঝিনুক তৎক্ষণাৎই রিশানকে কল দেয়,
তবে রিসিভ হয় না ফোনটা। ঝিনুক হতাশ হয়ে বলে, আপা রিসিভ করছে না। আর কিছুই বলে না রিশান, ফোনটা রিসিভ করছে না তাহলে সত্যি মামলা গম্ভীর। 5 মিনিটের মাথায় আবারও ফোনটা বেজে ওঠে। রিশান কল দিয়েছে, দ্রুত রিসিভ করে ঝিনুক। কই আছেন আপনারা? নিশাকে পেয়েছেন? হুম, আসছি। চালাক ছেমড়ি, আগেই বিয়ে সেরে ফেলেছে। মেজ মামু ও চন্দ্রকে আটকানো যাচ্ছে না। মামু তো বলেই ফেলেছে ওরে আর বাড়িতে উঠাবে না। রিশানের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ঝিনুক। কিছু বলার আগেই রূপসা বলল, ভাইয়া ওরে এখানে আর এনো না, ওরে এখানে আনলেই মেরে ফেলবো আমি। মুক্তি কথা কেড়ে নিয়ে বলল, যে নমুনার সাথে ভেগেছে সেটা কই? ওইটা আর একটা ভ্যাবলা, আসলেই চিনতে পারবি। রিমি পুনম মুখ চেপে হেসে বলল, ভ্যাবলা? বাসায় ঢুকে চন্দ্র হন হন করে নিজের ঘরে চলে যায়। নিচেই ড্রয়িং রুমে সবাই উপস্থিত। নিশা ও তার স্বামী রাশেদকে নিয়ে তারা প্রবেশ করে। এবার পারভেজ সাহেবও হন হন করে চলে যায়। সিতারা খানম তার পিছু পিছু যায়। সে ভেতরে যাওয়ার আগেই পারভেজ সাহেব তার মুখের ওপরে দরজাটা বন্ধ করে শান্ত স্বরে বলল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। কান্নায় ভেঙে পড়ে সিতারা খানম। কাঁদতে কাঁদতে নিচে নেমে দেখে নিশা ভাবলেশহীন সোফায় বসে আছে। ঠিক তখনই ঘর থেকে বের হয় রূপসা। এসেই সপাটে কয়েকটি চড় বসিয়ে দেয় নিশার গালে। নিশা রক্ত চোখে তাকায়। নিশার স্বামী রূপসার এই রূপ দেখে ভয়ে কাঁপছে। সে বারবার নিশাকে বারণ করেছিল পালিয়ে বিয়ে সে করবে না। তবে নিশা সাফ সাফ বলে দিয়েছে রাশেদকে তার পরিবারের কেউই মানবে না। অদ্ভুত নিস্তব্ধতা ড্রয়িং রুমে। সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে রূপসার দিকে। গমগমে স্বরে বলল, চোখ নিচে। নিশা চোখটা নিচে নামায়। কাঁদতে থাকলে তাকে আঁকড়ে ধরে পুনম। রূপসা আবার তেড়ে যায়, এই দুনিয়ায় কি আর কোনো ছেলে পাসনি? হ্যাঁ, বয়সের দিকটাও তো বিবেচনা করে পছন্দ করতি। এই তোর বয়স কত? হ্যাঁ, আর ওনার বয়স 35 বছর, গুনে গুনে 13 থেকে 15 বছরের বড়। তোমার থেকেও তো লিমন ভাই 7 বছরের বড়। আর প্রেমটা তো তুমি করেছো। ইভেন আর এই পরিবারের কোনো মেয়ে বলতে পারবে সে প্রেম করেনি? ঝিনুক আপু, রিমি আপু, পুনম আপু। রূপসা আবারও ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দেয়। এই প্রেম করলেও সবাই তোর মতো ভাঙ্গুরে না, সবাই নিজের পরিবারের মতামত নিয়েই বিয়ে করেছে। এবার নিশারও রাগ উঠল। সে পুনমকে ধাক্কা মেরে ফেলে রূপসার দিকে আঙ্গুল উঁচু করে তেড়ে গেলেই পেছন থেকে পুনমের আর্তনাদে থেমে যায়। সকলে পুনমের দিকে তাকিয়ে দেখে ধাক্কা দেওয়ার ফলে পুনম ফ্লোরে বসে পড়ে। মিনিটের মধ্যেই তার পায়ের ফাঁকা দিয়ে গড়গড় করে রক্ত বের হয়ে পড়ে। এবার নিশাকে ছেড়ে সবাই পুনমকে ধরে। রিশান চিৎকার দিয়ে চন্দ্রকে ডাকে। সিতারা খানম পারভেজ সাহেবকে ডেকে আনে। চন্দ্র এসে পুনমের অবস্থা দেখে থমকে যায়। চন্দ্র ধর, প্রচুর ব্লিডিং হচ্ছে। লিমনের কথায় চন্দ্রের ঘোর ভাঙে। সে দৌড়ে ক্রন্দনরত পুনমের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, এভাবে কাঁদে না জোহরা, তোমার চোখের পানি যে এই বুকে রক্তক্ষরণের কারণ হয়। পুনমকে পাজা কোলে তুলে গাড়িতে বসায়। রক্তে ভেসে যাচ্ছে সিট। ঢোক গিলল চন্দ্র। লিমন ভাই, ওর না হিমোগ্লোবিন কম? তাহলে এত রক্ত কোথা থেকে আসছে? থামছে না কেন? এমন রক্ত বের হচ্ছে কেন? কেউ জবাব দিতে পারে না। মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ড থেকে জরুরিভাবে গাইনি বিভাগে পাঠানো হয়। পুরো পরিবার হাজির। ডক্টর পুনমকে ইমার্জেন্সি ওটিতে নিয়ে গেছে। কিছুক্ষণ পর নার্স বের হলো। এ নেগেটিভ রক্ত লাগবে। পারভেজ সাহেব ও মিরাজ সাহেব রক্ত দিতে যায়। আপাতত 2 ব্যাগ রক্ত দিবে তারা। প্রায় 1 ঘন্টা পর বের হয় ডক্টর জোহরা মুনমুন। মিসক্যারেজ, বাচ্চাটা 3 উইকের ছিল। শুরুর 3টা মাস বেশ সেনসিটিভ। আপনারা একটু খেয়াল রাখবেন না? দেখে তো মনে হচ্ছে বিশাল বড় পরিবার। ফের সন্দেহের স্বরে বলল, নাকি গৃহবধূ নির্যাতন কেস? সে ওয়ার্ড বয়কে পুলিশ কল করতে বললে ইহান লিমন তাকে দ্রুত বাধা দেয়। না না ম্যাম, ও আমাদের পরিবারের মেয়ে। মেয়ে? জি। ওর স্বামী কোথায়? ওই যে। ওয়েটিং চেয়ারে শক্ত হয়ে বসে থাকা চন্দ্রের দিকে দেখিয়ে বলল ইহান। চন্দ্রের দিকে
ডাক্তার বুঝলো তাকিয়ে, সেও শখে আছে। ইভেন পরিবারের সবাই শখে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, বাচ্চাটার কথা আপনারা জানতেন না? মাথা নাড়ে সবাই। জানতো না তারা। রূপসা শক্ত হয়ে বসে আছে, পেটে হাত দিয়ে। তার বোনটাও তো মাতৃত্ব অনুভব করতে পারতো। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, বেকায়দায় পড়ায় মিসক্যারেজ হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছে, আরো 2 ব্যাগ রক্ত কাল সকালে দিতে হবে। আর হ্যাঁ মিস্টার চন্দ্র, সময় বুঝে আমার সাথে একটু দেখা করবেন। চন্দ্র কোনো রেসপন্স করলো না। ডাক্তার তাদের দেখেই বুঝলো মেয়েটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেউ। চন্দ্র ধীর স্বরে বলল, মিসক্যারেজের কথা কেউ ওর সামনে উল্লেখ করবেন না। ও যেন ঘুণ অক্ষরেও টের না পায়। ফের পরশ পূর্বের দিকে তাকিয়ে বলল, A to Z বলবি আমাকে, একটা শব্দ বাদ দিবি তো? কথা শেষ করার আগেই পূর্ব গড়গড় করে সবটা বলে দিল। চন্দ্র চোখ বন্ধ করে নিল। ঘাড় মাসাজ করতে করতে বলল, আমার সন্তান হত্যাকারীকে কি আমার ছেড়ে দেওয়া উচিত মেজো বাবা? পারভেজ সাহেব আঁতকে ওঠেন। তিনি বর্তমানে চন্দ্রের মধ্যে বহু পুরানো একটা স্বভাব দেখতে পেলেন। শুধু তিনি, পরিবারের সবাই আটকে আছেন। তাদের এখন পুনমকে রেখে নিশার চিন্তা হচ্ছে। ঢোক গিলল পারভেজ সাহেব। কি বলবে ভেবে পেল না। চন্দ্র চোখ বন্ধ অবস্থায় আবারও বলল, বিচারটা করার জন্য তোমাকে 2 দিন সময় দিলাম মেজো বাবা। এখন থেকে গুনে গুনে 48 ঘন্টা। এরপর সবাই দেখবে চন্দ্রের তাণ্ডব, এক সন্তান হারা বাবার তাণ্ডব, এক অসুস্থ স্ত্রীর স্বামীর তাণ্ডব। কারোর কিছু বলার নেই। পুনমকে অবজারভেশন রুমে পাঠানো হয়েছে। স্ট্রেচারে নিয়ে যাওয়ার সময় হাতটা ধরল চন্দ্র। এখন রাত কটা বাজে হিসাব নেই। সকালেও তো মেয়েটা তার বাহুতে ছিল। তারা একটা স্বপ্ন বুনেছিল, ছোট ছোট হাত পায়ের যে তারা জোহরার ওদরে তখনও উপস্থিত ছিল। তারা টেরই পায়নি। স্ট্রেচারের সাথে সাথে চন্দ্রও গেল পুনমকে যখন রাখা হলো। চন্দ্র কাউকে ধরতে দিল না, নিজেই ধীর হাতে কোলে তুলে রাখলো। লোকগুলো কিছু বলতে নিলে চন্দ্র হাত উঁচু করে বলল, কথা বলবো না, কোনো ডিস্টার্বও করবো না, শুধু দেখবো ওকে। লোকগুলো আর কিছুই বলে না, চলে যায় পর্দা টানিয়ে। টুলে বসে পুনমের উদরে হাত বোলায় চন্দ্র। এখানেই তো ছিল ছোট্ট ভ্রূণটা, ধীরে ধীরে বড় হতো। কয়েক মাস পরে দুনিয়ায় আসতো তাদের জীবনের আলো হয়ে। বাবা, এত অল্প দিনের হায়াত নিয়ে কেন আসলে বাবা? জানো, তোমার মা তোমার কথা জানে না। তুমি কি রাগ করবে বাবা? রাগ করো না বাবা, তোমার মাকে অনেক ভালোবাসি তো, তাই তার ভেঙে পড়াটা দেখতে পারবো না। তাই তো তোমাকে তাকে জানাইনি। তুমি প্লিজ রাগ করো না। অর্ধরাতে শরীরের ব্যথায় নড়াচড়া করতে গিয়ে ভুরু কুঁচকে গেল পুনমের। ফের ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পুরো শরীর কেমন যেন বিষের মতো ব্যথা। হাত নাড়াতে গিয়ে বুঝলো হাতে কারোর হাত বন্দি। পুরো চোখ মেলে পাশে তাকায়, চন্দ্রকে দেখে অবাক। মনে পড়ে রাতের কথা। হাত ছাড়াতে গেলে চন্দ্র জেগে ওঠে। এখন কেমন লাগছে জোহরা? আমি এখানে, প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলে। কিন্তু রক্ত? ও কিছু না, প্রেশার লো হয়েছিল তাই ঝাপসা চোখে কি দেখেছো তার ঠিক নেই। মাথা নাড়ে পুনম, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কি হয়েছে? প্রচন্ড মাথা ব্যথা। চন্দ্র মাথায় হাত দিয়ে দেখে ধুম জ্বর। সে পুনমের মাথায় হাত বুলিয়ে তাকে ঘুমাতে বলে। ডিউটি ডক্টরের কাছে যায়। পরিবারের অনেকেই তখনও সেখানেই আছে। চন্দ্র গম্ভীর স্বরে বলল, ওর জ্বর এসেছে। কি বলছিস চন্দ্র? আনিস সাহেব দাঁড়িয়ে যায় ডক্টরের সাথে। তারাও এগোয়। ডিউটির ডাক্তার জ্বর মেপে ডাক্তারের সাথে কথা বলে জানালো, এই জ্বরটা থাকবে আজ অথবা কাল পর্যন্ত, পরে ঠিক হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখনীতে সাদিয়া আক্তার। এটি গল্পের 2য় পরিচ্ছেদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কিছুদিন শরীর খারাপের জন্য
একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, তাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।